আসসালামু আলাইকুম সবাইকে সিনেপোকার গল্পে সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজকে আমি এক্সপ্লেন করতে যাচ্ছি সদ্য রিলিজ হওয়া মুভি গেম চেঞ্জার। একজন পুলিশ অফিসার কীভাবে মাস্টার প্ল্যান করে রাজ্যের সিএম হয়ে যায় সেটি আমরা দেখতে পারবো এই গল্পে। সো দেরি না করে শুরু করা যাক আজকের এই এক্সপ্লেনেশন। মুভিটি শুরু হয় অন্ধ্রপ্রদেশ থেকে। মুভির শুরুতেই আমরা এখানকার মুখ্যমন্ত্রীকে দেখতে পাই। গল্পে তার নাম হচ্ছে সত্যমূর্তি। তিনি শুয়েছিলেন, হঠাৎ তিনি তার সামনে একজন ফেসলেস মহিলা ও তার ছেলেকে দেখতে পায় এবং তিনি মনে মনে ভাবতে থাকে যে মুখ্যমন্ত্রী হওয়ার আগে তিনি কিভাবে মানুষকে কথা দিয়েছিল যে তিনি সবার ভালো করবে, কিন্তু সে সেরকম কিছুই করছে না এবং এসব কিছু চিন্তা করতে করতে তার শরীর অসুস্থ হয়ে যায়। হঠাৎ করে তিনি হার্ট অ্যাটাক করে, তাই তাকে হাসপাতালে ভর্তি করতে হয়। সেখানে আমরা তার দুই ছেলেকে দেখতে পাই, কিন্তু দুইজন ছেলে তার নিজের ছেলে নয়। তিনি অনেক বছর আগে এই দুজন ছেলেকে দত্তক নিয়েছিল। তাদের মধ্যে বড় ছেলের ভূমিকা এই মুভিতে নেই বললেই চলে, কিন্তু ছোট ছেলের কথা বলতে গেলে সে এই গল্পের মেন চরিত্রের মধ্যে একটি। বলতে গেলে সে হচ্ছে এই মুভির মেন ভিলেন, আর সিনেমাটিতে তাকে সবাই আন্না বলেই ডাকত। সত্যমূর্তির এই অবস্থায়ও তার ছেলেরা চাচ্ছিল সে যাতে মারা যায়, কেননা সে মারা গেলে তার পদটি তার ছেলেরাই পাবে। আর এইগুলো নিয়ে তাদের মধ্যে ঝগড়া হয়ে যাচ্ছিল যে কে সিএম পদে বসবে। তখনই দেখা যায় সত্যমূর্তি সুস্থ হয়ে ওঠে এবং তাদের সব প্ল্যান ভেস্তে যায়। সুস্থ হওয়ার পরে তিনি একটি মিটিং বসায় এবং সেখানে সে সকল মন্ত্রী মিনিস্টারদের ডাকে। তিনি তাদেরকে বলেন এখন থেকে তাদের সকল প্রকার অনৈতিক ও খারাপ কাজ বাদ দিতে হবে এবং দেশের জন্য কাজ করতে হবে। কেউ যেন দেশের প্রতি কোনো প্রকার অন্যায় কাজ না করে, আর কেউ যদি তার কথার অমান্য করে তাহলে সে তাকে তাদের পদ থেকে বাদ দিয়ে দেবে। তার এই কথা শুনে তার ছোট ছেলে অর্থাৎ আন্না অনেকটা চিন্তিত হয়ে পড়ে, কেননা সে ছিল এইসব খারাপ কাজের লিড। সে অনেক অনৈতিক কাজে লিপ্ত ছিল। এরপর পরে আমরা সিনেমার নায়ক অভিনেতা রামচরণকে দেখতে পাই, যার নাম মুভিতে রামনন্দন। রামনন্দন ছিল আইএস অফিসার। আইএস অফিসার হওয়ার আগে তিনি ছিলেন আইপিএস অফিসার। আইএস অফিসার হওয়ার পরপরই তিনি জেলায় এসে সেই জেলার সমস্ত অন্যায় কাজ তিনি বন্ধ করেন এবং সকল অপরাধীকে তিনি কারাগারে বন্দী করেন এবং সবাইকে সতর্ক করেন যেন তারা এরপর থেকে কোনো প্রকার অনৈতিক কাজ না করে। তিনি সকল দুর্নীতিবাজ ব্যবসায়ী ও সরকারি কর্মকর্তাদেরকেও খুঁজে খুঁজে বের করে তাদের এই সব কর্মকাণ্ড বন্ধ করে। তারপরে সিনে দেখা যায় তিনি একদিন রাতের বেলা পার্টিতে গিয়েছে, সেখানে তার কয়েকজন বন্ধুও ছিল। পার্টির পর তার বন্ধুরা তাকে জিজ্ঞেস করে সে এখনও কেন বিয়ে করছে না। তখন রামনন্দন তাদেরকে বলে যে সে মনে মনে একটি মেয়েকে ভালোবাসতো, আর সে যদি বিয়ে করে তাহলে ওই মেয়েটিকেই করবে, কিন্তু সেই মেয়েটি এখন কোথায় আছে সে কিছুই জানে না। অনেক বছর আগে সেই মেয়েটি তার সাথে দেখা করা ও যোগাযোগ করা বন্ধ করে দিয়েছে এবং সে কোথায় যেন চলে গেছে। তারপর আমরা 10 বছর আগের কাহিনী দেখতে পাই। তখন রামনন্দন কলেজে পড়তো এবং সে কলেজে অনেক বেশি ফেমাস ছিল, কারণ রামনন্দন কখনো অন্যায়কে প্রশ্রয় দিত না। সে যখনই কাউকে অন্যায় করতে দেখতো সে তখনই তাকে সেখানেই মারধর শুরু করত। একদিন সে দেখতে পায় তার কলেজের ভিতর অনেকগুলো ছেলেরা মিলে গাঁজা খাচ্ছে এবং গাঁজা বিক্রি করছে। সে তাদেরকে ইচ্ছামতো ধুলাই করে এবং তাদের এই কাজ ও ব্যবসা বন্ধ করে দেয়। তারপর সে আরেকদিন জানতে পারে যে তার কলেজেরই একজন টিচার সেখানকার মেয়েদেরকে খারাপ ইঙ্গিত করত। এটি জানতে পেরে সে যায় সেই টিচারকে সাহায্য করার জন্য, কিন্তু সে ভুলক্রমে অন্য টিচারকে মারধর শুরু করে। সেখানে টিচারের সাথে তার মেয়েও ছিল। সেই মেয়েটি হচ্ছে এই গল্পের নায়িকা, তার নাম হচ্ছে দীপিকা। রামনন্দন যেই টিচারটিকে মারছিল আসলে সে হচ্ছে দীপিকারই বাবা। মারধর করার পর রামনন্দন জানতে পারে যে সে ভুলক্রমে অন্য টিচারকে মেরে ফেলেছে। তখন সে তাদের কাছে ক্ষমা চায়, কিন্তু দীপিকা তখনই তাকে জেলখানায় ভরে দেয়। তারপর দীপিকাকে একটি মেয়ে সে রামনন্দন সম্পর্কে সবকিছু খুলে বলে এবং জানায় যে তাদের একজন টিচার তাদের সাথে খারাপ আচরণ করতো এবং তাদেরকে খারাপ ইঙ্গিত করত, আর এই কারণেই সে তাকে মারতে গিয়েছিল। এটা জানার পর দীপিকার মায়া হয় এবং সে গিয়ে তাকে ছাড়িয়ে আনে। তখনই রামনন্দন তার প্রেমে পড়ে যায় এবং তার পিছন পিছন ঘুরঘুর করতে থাকে, কিন্তু দীপিকা তাকে কোনো পাত্তা দিচ্ছিল না। আর সে রামনন্দনকে বলে যতদিন সে তার রাগ কন্ট্রোল করতে না পারবে ততদিন সে তার সাথে কোনো প্রকার রিলেশন করবে না। তারপর দেখা যায় রামনন্দন অনেক চেষ্টা করে নিজের রাগকে কন্ট্রোল করার, কিন্তু তবুও তাতে কিছুই হচ্ছিল না। তখন দীপিকা তাকে বোঝায় যে যদি রাগ দেখাতেই হয় তাহলে আগে পড়াশোনা করে আইএস অফিসার হও, তাহলেই তুমি অপরাধীদের উপর নিজের রাগ ঝাড়তে পারবে এবং তখন তোমাকে কেউ কিছু বলারও থাকবে না। এবং দীপিকা তাকে একটি শর্ত দেয় যে সে যদি আইএস অফিসার না হয়ে আইপিএস অফিসার হয়ে যায় তাহলে সে তাকে বিয়ে করবে না। তারপর দেখা যায় রামনন্দন পরীক্ষায় 6 নম্বরের জন্য কম নম্বর পেয়ে সে আইপিএস অফিসার হয়ে গেছে। তখন থেকে দীপিকা রাগ করে সেখান থেকে নিখোঁজ হয়ে যায় এবং সে কোথায় আছে কিভাবে আছে তার কোনো খোঁজই পাওয়া যায় না। তারপর সিন শিফট হয়, আমরা আবার সেই পার্টিতে তাদেরকে দেখতে পাই। পার্টির ভিতরে আমরা দেখি যে এই পুরো ঘটনা শোনার পর রামের একজন বন্ধু বলে যে দীপিকা কোথায় আছে সেটি সে জানে এবং সে তাকে তার সাথে দেখা করিয়ে দিতে পারবে।
তারপর দেখা যায় যে কথা মতো রামনন্দন দীপিকার কাছে সেখানে চলে যায় এবং সে তাকে সব কিছু খুলে বলে এবং এটিও বলে যে সে আইপিএস অফিসার থেকে এখন আইএস অফিসার হয়ে গেছে এবং তাদের মধ্যে সব কিছু মিটমাট হয়ে যায় এবং তার বিয়ের জন্য প্রস্তুত হয়ে যায়। তারপর রামনন্দন অফিসে যায় এবং সেখানে গিয়ে সে জানতে পারে যে সেই সকল অসৎ ব্যবসায়ী ও নেতাদেরকে বন্দি করলেও এখানে এরকম একজন আছে যে কিনা সবার চোখ ফাঁকি দিয়ে লুকিয়ে একটি জায়গা থেকে মাটি উঠিয়ে সেগুলো ইল্লিগালভাবে বিক্রি করে। তারপর সে ট্রিক্স খাটিয়ে সেই লোকটিকে গ্রেফতার করে নেয়। তারপর সে জানতে পারে যে এই সব কিছুর পিছনে আসল অপরাধী হচ্ছে আন্না, অর্থাৎ মুখ্যমন্ত্রীর ছোট ছেলে। তারপর আন্না যখন জানতে পারে যে তার লোককে রামনন্দন গ্রেফতার করে নিয়েছে, তখন সে তার বাড়িতে আসার জন্য রামনন্দনকেই খবর পাঠায়, কিন্তু রামনন্দন সেখানে যায় না। আর সে সেখানে না যাওয়ার কারণে আন্না অনেক বেশি রেগে যায় এবং তার সাঙ্গপাঙ্গ সাথে নিয়ে সে চলে যায় রামনন্দনের অফিসে। সে সেখানে গিয়ে রামনন্দনকে হুমকি দিতে থাকে এবং তার সাথে খারাপ ব্যবহার করতে থাকে আর বলে যে সে যেন তার লোকদের ছেড়ে দেয়, কিন্তু এতে রামনন্দন সরাসরি তাকে মানা করে দেয়। সে মানা করে দেওয়ায় আন্না আরও বেশি রেগে যায়। তারপর আন্না বলে সে এখানকার মিনিস্টার এবং সে সিএম সাহেবের ছোট ছেলে, আর সে এটিও বলে ভবিষ্যতে সেই হবে এখানকার মুখ্যমন্ত্রী। তার কথা অমান্য করলে ভবিষ্যতে তাকে এর ফল ভোগ করতে হবে। কিন্তু এই সব কিছু শুনেও রামনন্দন কোনো ভয় পায় না এবং তার কাজ করতে রাজিও হয় না। তখন আন্না অনেক বেশি রেগে যায় এবং মনে মনে ভাবতে থাকে একটা সময় সে তার উপর প্রতিশোধ নেবে। তার পরের সিনে দেখা যায় রামনন্দন যায় দীপিকার সাথে সেই বৃদ্ধাশ্রমে দেখা করতে। দীপিকা সেখানে থাকা সকল বৃদ্ধ মানুষকে তার সাথে পরিচয় করিয়ে দেয় এবং সেখানে ছিল একজন বৃদ্ধ মহিলা। সে তাকে বলে সে মুখ্যমন্ত্রীকে চেনে এবং সে তার সাথে দেখা করতে চায়। তারপর রামনন্দন তাকে ও দীপিকাকে নিয়ে সেই মুখ্যমন্ত্রীর ভাষণে যায়। সেখানে গিয়ে সেই মহিলাটি স্টেজে উঠে মুখ্যমন্ত্রীর সামনে গিয়ে দাঁড়ায় এবং তার বিরুদ্ধে অনেক এলিগেশন লাগাতে থাকে এবং বলে যে সে মুখ্যমন্ত্রী হয়ে কখনোই কারো ভালো কাজ করেনি, সে সবসময় অন্যায় কাজ করে গেছে এবং সে সবাইকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছে। তখন মুখ্যমন্ত্রী তাকে দেখে অনেক বেশি ভয় পেয়ে যায়। অন্যদিকে বৃদ্ধ মহিলার এই ধরনের কথা শুনে মুখ্যমন্ত্রীর ছোট ছেলে আন্না অনেক বেশি রেগে যায়। সে মহিলাটিকে ধাক্কা মারে এবং দীপিকার গায়েও হাত তোলে। এটি দেখে রামনন্দনের মাথা গরম হয়ে যায় এবং সে সবার সামনে আন্নাকে চড় মেরে বসে। তখন আন্না তার বাবার কাছে বলে যে একজন মিনিস্টারের উপর হাত তোলার কারণে সে যেন তাকে সাসপেন্ড করে। তারপর মুখ্যমন্ত্রী রামনন্দনকে সাসপেন্ড করে দেয় এবং তখনই সে অনেক বেশি অসুস্থ হয়ে পড়ে এবং তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তার ছোট ছেলে আন্না যায় এবং সিএম তাকে বলে যে সে যে সকল খারাপ কাজ করছে এবং দুর্নীতি চালিয়ে যাচ্ছে এই সব কিছুই তিনি জেনে গেছে এবং এই কারণে তিনি তাকে মিনিস্টার পদ থেকে সরিয়ে দেবে এবং পার্টি থেকেও সরিয়ে দেবে। এই কথা শুনে আন্নার মাথায় অনেক বেশি গরম হয়ে যায় এবং সে তার নিজের বাবাকেই সেখানে মেরে ফেলে এবং পরের দিন সে একটি মিটিং ডাকে এবং সবাইকে জানায় যে তার বাবা অর্থাৎ মুখ্যমন্ত্রী মারা গেছেন এবং তার ছেলে হিসেবে সেই পদে এখন থেকে আন্নাই বসবে এবং সে হবে এর পরের সিএম। তখনই খবরে দেখানো হয় যে মুখ্যমন্ত্রী মরার আগে একটি ভিডিও রেকর্ডিং করে গিয়েছিল। সেখানে সে বলে গিয়েছে যে সে জানে সে যে বেশি দিন বাঁচবে না, আর তিনি মরার পর সে চায় আইএস অফিসার রামচন্দ্রনই হবে এই রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী। এই কথা শুনে মুখ্যমন্ত্রীর দুই ছেলের মাথা নষ্ট হয়ে যায়। তারপর আমাদেরকে পূর্বের স্টোরি দেখানো হয়। পূর্বের স্টোরি দেখলে আমরা এটা জানতে পারবো যে কেন সত্যমূর্তি রামনন্দনকে পরবর্তী সিএম বানাতে চেয়েছে এবং সে কিভাবে ওই বৃদ্ধ মহিলাটাকে চিনত এবং সে কিভাবে তার দুই ছেলেকে দত্তক নিয়েছে। এই সব কিছুই আমরা পূর্বের স্টোরিতে দেখতে পাবো। এখন 20 থেকে 25 বছর আগের কাহিনী দেখে নেওয়া যাক। পূর্বের স্টোরি দেখলে আমরা জানতে পারি যে মহিলাটি সত্যমূর্তিকে এলিগেশন লাগাচ্ছিল সেই মহিলাটি আসলে রামনন্দনের আসল মা। রাম তখন অনেক ছোট ছিল আর রামনন্দনের বাবা পুরোপুরি রামনন্দনের মতোই দেখতে ছিল, হুবহু একই রকম, এবং তার নাম ছিল আপন্না। আপন্না ছিলেন অনেক বেশি সত্যবাদী ও ইমানদার লোক। তার গ্রামে যত প্রকার খারাপ ও অনৈতিক কাজ হতো সে সেগুলোর বিরুদ্ধে গ্রামবাসীদের সাথে মিলে আন্দোলন করত এবং সে সেগুলোকে থামাত। তার এই কাজ দেখে গ্রামের সব মানুষ তাকে অনেক বেশি সাপোর্ট করত এবং তাকে বলে যে সে যেন ইলেকশন করে, এতে করে সে পাওয়ার ইউজ করে দেশের মানুষের জন্য আরও ভালো কিছু করতে পারবে। তাদের কথা মতো আপন্না ইলেকশনে দাঁড়ায়, কিন্তু তার একটি সমস্যা ছিল, সে ভালো করে কথা বলতে পারতো না, তার কথা মুখে আটকে আটকে আসতো, সেই কারণে সে ভাষণও দিতে পারতো না। কিন্তু সে তার নিজের বদলে অন্য একজনকে নেয় ভাষণ দেওয়ার জন্য, আর সেই ছিল মুখ্যমন্ত্রী সত্যমূর্তি। সত্যমূর্তি অনেক ভালো ভাষণ দিতে পারতেন, সেই কারণে আপর্ণা তাকে বলে ভাষণ দেওয়ার জন্য। তারপর আপর্ণা তাকে সিএম এর ক্যান্ডিডেটের জন্য দাঁড় করিয়ে দেয়। মানুষেরাও তাদেরকে অনেক বেশি সাপোর্ট করে এবং এটা মনে হচ্ছিল যে তারা ইলেকশনটি জিতেও যাবে, কিন্তু ইলেকশনের প্রচার করার জন্য অনেক বেশি টাকা খরচ হয় এবং এই টাকা তাদের কাছে ছিল না। তখন সেখানকার অসৎ ব্যবসায়ীরা টাকা দেওয়ার জন্য তাদেরকে অফার করে, যাতে করে তারা অসৎ কাজ করলেও কেউ তাদেরকেই কিছু বলতে না পারে। এসব কিছু শুনতে পেয়ে অপর্ণা তাদেরকে নিষেধ করে কোনো প্রকার টাকা
টাকা তাদের থেকে না নেওয়ার জন্য। কিন্তু তবুও সত্যমূর্তি ইলেকশন জেতার জন্য সেই টাকাগুলো নিয়ে নেয় এবং সেখানে অপর্ণার অনেক ভালো একটি বন্ধু যার নাম মুপি দেবী, সেও তার সাথে বিশ্বাসঘাতকতা করে এবং সত্যমূর্তির কথা মতো সেই ব্যবসায়ীর কাছ থেকে টাকা নিয়ে নেয়। তারপর অপর্ণা সব কিছু জেনে যায় এবং সেই সিদ্ধান্ত নেয় যে এরকম অনৈতিক কাজের জন্য সে ইলেকশনে দাঁড়াবে না এবং সে ইলেকশনের থেকে নিজের পার্টিকে সরিয়ে নেবে এবং ইলেকশন থেকে নিজেদের নাম সে কাটিয়ে নেবে। কিন্তু এই কথা সত্যমূর্তি ও মপি দেবী সব কিছু জেনে যায়। তারপর তারা দুজন মিলে অপর্ণাকে খুন করে মেরে ফেলে। আর এই সব কিছুই অপর্ণার স্ত্রী ও তার ছেলে অর্থাৎ রামনন্দন দূর থেকে দেখে ফেলে। তারপর অপর্ণার স্ত্রী তার ছেলেকে নিয়ে সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। তারপর সিএম সত্যমূর্তি তাকে সঙ্গ দেওয়া সেই মপি দেবীকেও মেরে ফেলে, যাতে করে সেখানে কোনো প্রকার প্রমাণ না থাকে আর কেউ যাতে তাকে সন্দেহ না করে। তাই সে সেই মপি দেবীর দুইজন ছেলেকে দত্তক নিয়ে নেয় এবং তাদেরকে পালতে শুরু করে। আসলে সত্যমূর্তির সেই দুই সৎ ছেলে হচ্ছে মপি দেবীর ছেলে। এখানে 25 বছর আগের দৃশ্য শেষ হয়ে যায় এবং দেখানো হয় সিএম সত্যমূর্তির একজন সবথেকে কাছের বন্ধু রামনন্দনকে এই সব কিছু খুলে বলছিল। এতে করে সে এটিও জেনে যায় যে সেই অসুস্থ পাগল মহিলাটি হচ্ছে আসলে তার নিজের মা। তারপর এটা ঘোষণা করা হয় যে সিএম সত্যমূর্তির শেষ ইচ্ছা অনুযায়ী আইএস অফিসার রামনন্দনই হবে পরবর্তী মুখ্যমন্ত্রী। কিন্তু এখানে সত্যমূর্তির ছোট ছেলে আন্না এই ডিসিশন মানতে চায় না আর সে এটি বলে যে একজন আইএস অফিসারের বিরুদ্ধে এলিগেশন থাকা অবস্থায় সে একটি রাজ্যের মুখ্যমন্ত্রী হতে পারে না। আমি তার উপর থেকে আমাকে থাপড় মারার এলিগেশন আমি তুলব না। তখন রামনন্দন বলে তারও মুখ্যমন্ত্রী হওয়ার মতো কোনো ইচ্ছা নেই আর সে ঘোষণা করে দিয়েছে যে এখন থেকে আন্নাই হবে এই রাজ্যের মুখ্যমন্ত্রী। এতে করে আন্না অনেক বেশি খুশি হয়ে যায়, কেননা সেই হতে যাচ্ছে পরবর্তী সিএম অর্থাৎ মুখ্যমন্ত্রী। তারপর রামনন্দনকে দেখা যায় সে বাড়িতে গিয়ে অনেক বেশি ইমোশনাল হয়ে পড়ে। সে আগের সব ঘটনা জেনে গেছে এবং এই সব কিছু তার ব্রেনে খুব খারাপভাবে এফেক্ট করছে। তারপর আমরা দেখতে পারি যে এই ঘটনার পর থেকে জনগণ অনেক বেশি রেগে যায় এবং আন্দোলন শুরু করে যে তারা সিএম হিসেবে রামনন্দনকেই দেখতে চায় এবং তাকে যেন পুনরায় এই রাজ্যের মুখ্যমন্ত্রী বানানো হয়। কিন্তু তারপর দেখা যায় যে সরকার তাকে মুখ্যমন্ত্রী না বানিয়ে একদম চিফ নির্বাচন কমিশনার বানিয়ে দেয়। মানে এখন থেকে রাজ্যের নির্বাচন কখন হবে এবং কিভাবে হবে এই সব কিছু ঠিক করবে রামনন্দন। তারপর সে তার পাওয়ার ইউজ করে ইলেকশন ডিক্লেয়ার করে দেয়, যেই কারণে আন্না মুখ্যমন্ত্রী হয়েও তার পদ থেকে সরে যায়, অর্থাৎ তাকে আবার পুনরায় ইলেকশন করে তার পদ হাসিল করতে হবে। অন্যদিকে দেখা যায় রামনন্দন একটি পলিটিক্যাল পার্টি দাঁড় করায় এবং সে তার বাবার শপথ অনুযায়ী সেই পার্টিকে সবার সামনে তুলে ধরে। তারপর দেখা যায় যে সেই স্টেটের সকল মানুষ তাদের উপর ভরসা করতে শুরু করে। আর অন্যদিকে আন্না অনেক অনেক টাকা দিয়ে সাধারণ মানুষের ভোটগুলোকে কিনে নিতে চায়। এই দুর্নীতি করার ফলে রামনন্দন তাকে ইলেকশন থেকে ডিসকোয়ালিফাই করে দেয়। সেই ইলেকশন থেকে বের হয়ে যাওয়ার পর অনেক গুন্ডাপান্ডা নিয়ে সেই ভোট গণনার অফিসে হামলা করে এবং তার পার্টি যাতে না জিততে পারে সেই চেষ্টা করে। রামনন্দন যেভাবে হোক তাদেরকে আটকায় এবং শেষে সেই ইলেকশনটি জিতে যায় এবং সেই হয়ে যায় পরবর্তী সিএম অর্থাৎ মুখ্যমন্ত্রী এবং সে তার রাজ্যের প্রতিটি মানুষের দায়িত্ব গ্রহণ করে এবং তাদের সুরক্ষা করার প্রতিজ্ঞা গ্রহণ করে। আর এখানেই শেষ হয়ে যায় মুভিটি। আপনাদের কাছে মুভিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।